বিভিন্ন আঙ্গিকে হচ্ছে আর কি, মানে আমাদের লাইফে যতদিন আমরা বেঁচে আছি, আমাদের চিন্তার যে সাইডটা, এটা যে আমাদের সাথে একদম মৃত্যু পর্যন্ত আমরা যে মানে নেগেটিভ থট বা চিন্তার যে বিভিন্ন রকম ত্রুটি আসবে, এই জিনিসটা কিন্তু আল কোরআনে আছে। তো ওই ব্যাপারটাও এখানে সামনে আনবো। আমি আসলে গত সেশনে এই চিত্রটাকে আনার চেষ্টা করছিলাম যে যদি এই মুহূর্তে, আসলে আমার জীবনের উদাহরণটা দেওয়ার মূল কারণটা এরকম যে আমরা যদি এখন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি আমাদের ফ্যামিলির দিকে একটু তাকাই, হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন বাবা আমার সন্তানদের দিকে তাকাই, আমি আমি যখন হচ্ছে মেয়ে, আমি আমার বাবা মার দিকে তাকাই, বা আমি যখন একজন ওয়াইফ হাজবেন্ডের দিকে তাকাই, হাজবেন্ড ওয়াইফের দিকে তাকাই, যদি আমরা আমাদের আশেপাশের সম্পর্কগুলোর দিকে তাকাই, তো অ্যাকচুয়ালি আমরা আসলে আমাদের চিন্তার একটা প্রতিফলন সবার মাঝে দেখতে পারবো। ব্যাপারটা আরো যদি সহজ করে বলি, যে আমাদের আসলে আল্লাহ রাবুল আলামিন এমন করে তৈরি করেছেন যে আমাদের চোখগুলো এমন জায়গায় আমরা আমাদের ফেস দেখতে পারি না, আমাদের আয়নার প্রয়োজন হয়। আয়নাতে আমরা আমাদের ফেস দেখি। তো সাধারণত যখন ক্লায়েন্ট আমাদের কাছে মানে প্রবলেমগুলো নিয়ে আসেন, তো সাধারণত আমরা আসলে বাচ্চাকে কাউন্সিলিং করার আগে আমরা আসলে বাবা মাকে নিয়ে ম্যাক্সিমাম টাইমে কাজ করি। কারণ ওই বাচ্চাটা যে জিনিসগুলো, মানে বাচ্চার যে লাইফ স্টাইলটা এখন শো করছেন, হয়তো বা অনেক বাচ্চা বলছে আমি অনেক রাগ হচ্ছি। তো কোনো না কোনো ভাবে ওই বাচ্চার এই পুরো অ্যাক্টিভিটিস গুলো তার বাবা মার ক্যারেক্টার থেকে স্ক্যানিং করা আর কি, মানে বাবা মার চরিত্রটাই অজান্তেই বাচ্চা লালন পালন করছে। হ্যাঁ, জেনেটিক্যাল ব্যাপার আছে, লার্নিং এর ব্যাপার আছে, এগুলো সব ঠিক আছে। কিন্তু আহ, আমাদেরকে মনে রাখতে হবে যে আমার এবং আমার সন্তানের মধ্যে যে দেয়ালটা তৈরি হয়েছে মাঝখানে, এই দেয়ালটা তৈরিতে আমার সন্তানের যতটা কেন ভূমিকা আছে, আমার তার চেয়ে অনেক বেশি ভূমিকা আছে। তো এই জায়গাটা থেকে যেটা, যে গতকাল যে কেসগুলো বলছিলাম, এর মূল কারণ ছিল অ্যাকচুয়ালি এখানে তো খুব সহজ ভাষায় হচ্ছে যারা উপস্থিত আছি আমরা, আমি সহ সবাই, অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলিং এখানে আমরা করছি, আমাদের আসলে আমাদের চিন্তার প্রতিফলন আমরা এখানে করছি। মানে একটা সময়, একটা নির্দিষ্ট টাইম আমরা একটা জায়গায় দিচ্ছি। এর মানে এটা না যে এখান থেকে আমি মানে সাপোজ এই ওয়ার্কশপটা পেছনে যখন আমি কাজ করছি, তখন কিন্তু যখন বইগুলো পড়ছি বা বিভিন্ন লেকচার শুনছি বা বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইজ করছি, তখন কিন্তু আমি আমার সাথেও কাজ করছি, আমার জায়গাটাও খেয়াল করছি। তো আজকের আমার সেশনের আসলে মূল জায়গাটা এখানে এরকম যে আজকে আমি চেষ্টা করব যে এই যে এতদিন ধরে, গত 4টা সেশন ধরে নানান ধরনের থটের আমরা ত্রুটি দেখছি, থটের প্রসেসিং দেখছি, থট কিভাবে আমাদের মধ্যে বিল্ড আপ হচ্ছে এগুলো দেখছি। এই বিষয়টার সাথে সাথে আমি আসলে নিজেই নিজের সাথে মেনে নিতে পারছি কিনা যে আমার মধ্যেও চিন্তার ত্রুটি সবসময় আসে বা চিন্তার ত্রুটি হচ্ছে। তো এই জায়গাটা একটা মূল পয়েন্ট, যে চিন্তার ত্রুটিগুলোকে আমরা কতটুকু মেনে নিচ্ছি। এখানে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো নিব কেন, আমরা চিন্তার ত্রুটিগুলোকে কেন মেনে নিব, যে হ্যাঁ আমার চিন্তার ত্রুটি আসছে। 2 নম্বর হচ্ছে যে আমি আজকে চেষ্টা করছি দুটো, একটা হাদিস এবং একটা কোরআনের আয়াতকে সামনে আনবো। আগেই সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি আসলে আরবি সেক্টরটাতে একটা এক্সপার্ট না, যার কারণে আমি ওগুলো নিয়ে আসিনি। তো তো আমি যেটা দেখাচ্ছি যে আসলে চিন্তাটা জন্মলগ্ন ভাবে সবার সবার নবী রাসূলরাও চিন্তা নিয়ে কাজ করেছেন, এবং এটা নিয়ে হাদিস আছে, এই জায়গাটাকে আমি আনার চেষ্টা করব। অ্যাকচুয়ালি যেটা ঘটছে আমাদের মধ্যে, আমরা আমাদের ওয়ার্ল্ডটা সম্পর্কে অবগত না। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটা সম্পর্কে আমরা অবগত না। অবগত না বলতে আমরা আসলে ওইভাবে নিজের সাথে নিজেকে নিজের মুখোমুখি হতে আমরা চাচ্ছি না বা চাই না। যেমন হচ্ছে, যদি আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি যে আমার সাথে আমার বাচ্চার যে দূরত্ব তৈরি হচ্ছে, বা আমার বাচ্চার যে ওর সাথে আমার যে কাজের জায়গাটা, যে জায়গাটাতে ও আসলে গ্যাপ ফিল করছে, এখানে কিছু পিলার বা ইট আমরা সুন্দরভাবে গাঁথুনি আঁকা তৈরি করি। যেমন দেখা যায় যে
ও, আমার ছেলের যদি কথা বলি, আমি আমার উদাহরণ দিয়ে বলছি, কিন্তু আমরা আসলে সবার সবার উদাহরণটাকে সামনে নিয়ে আসবো, যে অ্যাকচুয়ালি পৃথিবীর ভেতরে কে কে আছে আর আমি কাকে পৃথিবীর বাইরে রেখে দিয়েছি। তো পৃথিবীর ভেতরে দেখা যাচ্ছে যে আমার দাদা দাদি আছে, আমার বাবা মা আছে, আমার হাজবেন্ড আছে, আমার শাশুড়ি, আমার বোন, আমার আত্মীয় স্বজনরা আছে। কিন্তু একই সাথে পৃথিবীর বাইরে আবার আমি আমার টিচার এবং আমি অনেককে রাখছি যাদের কাছে আমি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছি। তো এইভাবে চিন্তার জায়গাটা এরকম, যে যখন আমরা আমাদের অবস্থানে আছি, একজন বাবার সাথে আসলে সন্তানের গ্যাপটা তৈরি হচ্ছে কোথায়, কি কি পিলার তৈরি হচ্ছে। বা আমি যখন বলছি যে আমি একটু রাগী, মানে আমার ক্যারেক্টারটা রাগী, তো এইটা বলার পিছনে অ্যাকচুয়ালি রিজনটা কি, এবং এই রাগের ফলে এবং রাগ রেসপন্স প্রকাশ করার ফলে আমার সাথে কি আমার আশেপাশের পৃথিবীর মানুষগুলো দূরত্ব তৈরি হয়েছে, আমার সাথে কি আমার বিভিন্ন সেক্টরে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই জিনিসগুলোকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা, যে অ্যাকচুয়ালি আমরা আমাদের পৃথিবীতে কাকে রাখছি, এবং আমাদের বাইরে যে চাঁদ তারা বাইরের যে পৃথিবীটা আছে, তাদেরকে আমরা পৃথিবী থেকে বের করে কেন দিচ্ছি, পৃথিবীর মধ্যে রাখছি না কেন, তাদেরকে আমরা বাইরে রাখছি কেন। ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি কতদিন একটু টিনেজার ক্যারেক্টার গুলো আনছিলাম, টিনেজ ক্যারেক্টার আনার পিছনে অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তো এখানে বিষয়টা হচ্ছে আমরা আসলে সাধারণত আমাদের যে তিনটা ত্রুটিগুলো হয় সেগুলো সাধারণত আমরা দেখতে পারি না। কারণ অ্যাকচুয়ালি ওটা তো এমনিতেই তো আমরা আয়না ছাড়া আমাদের মুখের দাগগুলোই দেখতে পারি না, মুখে কোথায় কি আছে, মুখে কিছু লেগে আছে কিনা, খাবার খেলে খাবার লেগে আছে কিনা, অনেক সময় আমরা সেটাও ফাইন্ড আউট ম্যাক্সিমাম টাইমে পারি না, আমাদের আয়নার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যখন আমরা আমাদের আমাদের আমরা যেটা বলি কি, যে অ্যাকচুয়ালি আমরা যে কথা বলি, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এরকম যে আমরা কথা বলি, কথা খুব কম পার্সেন্ট, 7% হচ্ছে শব্দগুলো, কিন্তু প্রায় 93%-এর একটা মোস্ট অফ দ্যাট পার্সেন্ট, প্রায় 50% আপ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের চেহারার সম্মুখে যেটা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, যে সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমার মেসেজগুলো আমার বাচ্চা আমার আশেপাশের পৃথিবীর মানুষগুলো নিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের একটা জায়গা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে অনেক সময় দেখবো যে আমাদের নিজেদের সাথে আমরা কথা বলি, বা আমি আমার সাথে যখন একা থাকি, বা আমি আমাকে নিয়ে যখন বসি, আমরা বসি, তখন কিন্তু আমরা কথা বলি। এবং আমরা খেয়াল করে দেখব যে আমাদের যখন অনেক বেশি নেতিবাচক চিন্তা বা মানে ব্যর্থতা বা খারাপ লাগা, কষ্ট হচ্ছে, হয়তো চিন্তাও ধরতে পারছি না, রাগ হচ্ছে হয়তো বা চিন্তা ধরতে পারছি না, মন খারাপ হচ্ছে হয়তো বা চিন্তা ধরতে পারছি না। মনে রাখতে হবে, আমার রাগ হোক, আমার কষ্ট হোক, আমার খারাপ লাগা হোক, আমার একাকিত্ব হোক, আমার যত নেগেটিভ যে ইমোশনগুলো, এটার পিছনে একটা নেগেটিভ থট থাকে, এবং থটের পিছনে আসলে একটা বিশাল বিশাল একটা ভিত্তি, আমাদের বিলিফ সিস্টেম থাকে। তো আমি খুব ক্লাস একটা করছিলাম, ইসলামিক সাইকোলজিক্যাল ক্লাস। তো ওখানে আমাদের মেন্টর যেটা বলছিলেন, যে আমরা যখন আমাদের সাথে কথাগুলো বলি, তো এই কথাগুলো আসলে কতটা সুন্দর হয়, মানে আমি যখন নিজের সাথে কথা বলছি, তো ওই কথাগুলোকে আমরা খেয়াল করে দেখবো, যে ওই কথাগুলো যখন আমি আমার সাথে বলছি, ওইগুলোতে আসলে আমি কত চমৎকার ভাবে বলছি, কথাগুলো কি নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে, আমি আমার সাথে কেমন করে কথা বলছি। কারণ আমার ব্রেন আসলে বসে থাকে না, অল টাইম কাজ করে, প্রতিনিয়ত কাজ করে, ওকে কাজ ঘুমের মধ্যেও কাজ করে। এমন আছে স্লিপ ওয়াকিং বলে একটা ব্যাপার আছে, যে সে ঘুমিয়েছে কিন্তু সে পুরো রুম গুছিয়ে রেখেছে, সকালে উঠে সে বোঝে না যে কে ঘুমটা গুছাই রাখছে, কিন্তু তার ব্রেন অ্যাক্টিভিটিস কাজ করে যাচ্ছে। আমরা যদি আমাদের বাবা মা ভাই বোনের দিকে তাকাই, এটা এক্সক্লুসিভ ভাবে দিয়েছি, কারণ বাবা মা ভাই বোন আমাদের যে সারাউন্ডিং, এই জায়গাটা আসলে ফিতরাতের একটা জায়গা, মানে এই জায়গাটা এমন, যে যেমন আমার হাত কেটে যায়, হাত কেটে গেলে ওইটা আমার শরীরের অঙ্গ, ওইটাকে আমি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওইটাকে আমি খেয়াল রাখবো। বাবা মা ভাই বোনের ব্যাপারটাও অনেকটা এরকম, ভাই বোন ভুল করে, বাবা মার সাথে অনেক সময় ভুল হয়, কিন্তু ওই জিনিসটা আমি অনেকটা সময় ধরে রাখি না।
কিন্তু আমার জীবন সঙ্গী বলি, সন্তানও নিজের জায়গা থেকে ওখানেও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু জীবন সঙ্গী বা জায়গাটা অনেক বেশি হচ্ছে সেনসিটিভ একটা জায়গা, ভীষণ সেনসিটিভ জায়গা। এখানে আমরা সবচাইতে কম মনে করি ইফোর্টের জায়গা, কিন্তু এটা খুবই সেনসিটিভ একটা জায়গা, জীবন সঙ্গীর জায়গাটা। জাস্ট এখানে কোনো স্ট্রং কোনো ভিত্তি নেই, এবং এখানে কোনো আমাদের জেনেটিক্যালিও কোনো ব্যাপার নাই। তো দুটো ভিন্ন জায়গা, ভিন্ন মেন্টালিটির লোক। তো এই জায়গায় আসলে আমরা সবচাইতে ভালো দেখতে পারবো আমাদের আসলে চিন্তার প্রতিফলনটা, যে আমি আসলে কি বিহেভ করছি, কি চিন্তা করছি, আমার পজিটিভ নেগেটিভ কেমন কতটুকু আছে, এখানে সবচাইতে বেশি প্রকাশ পায়। যখন হাজবেন্ড ওয়াইফ কোনো কারণে কনফ্লিক্ট করে, চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, গালিগালাজ করে, আহ, আহ, তুলনা করে, আহ, বিশেষ করে যেটা হয় যে যখন যৌথ পরিবারের মধ্যে থাকা হয়, sorry, তখন দেখা যায় যে আমার মা, আমার বাবা, আমার দাদা দাদির সাথে যে বিহেভটা করছে, ওই আচরণটা আমার উপর অনেক বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে, ভীষণ ইম্প্যাক্ট ফেলে। আমি আমার যদি ব্যক্তিগত জীবনে বলি, যে উম, আমার দাদা দাদি একটা মোস্ট অফ দ্য টাইম প্রায় 2 বছরের মতন বিছানায় ছিলেন। তো আব্বুকে দেখেছি যে প্রতিবেলায় খাওয়ানো, গোসল করানো, বাথরুম পরিষ্কার করানো, রাতে জেগে থাকা, ওই জায়গাটাতে উনি একদম বাবাকে সন্তানের মতন খুব আদর করে করতেন। ওই ওই ব্যাপারটা আমার মধ্যে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। আমি যখন ফিল করি ওই বিষয়টা, আমাকে খুব ভালো লাগা একটা অনুভূতি তৈরি করে। তো এই জায়গাটা হচ্ছে যে, কিন্তু এখানে যে প্রবলেম ছিল না তা না, এখানে কিন্তু কনফ্লিক্ট ছিল একটা। আবার আরেকটা জায়গা আছে যে আমার অধীনস্থ যারা আছেন, আমার সহকর্মী যারা আছেন, বা আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছেন, তাদের সাথে আমার আচরণটাও আমার কিন্তু চিন্তার বহিঃপ্রকাশটাকে প্রকাশ করে। এটা জাস্ট এই জন্য বলা যে অনেক সময় আমরা আমাদের চিন্তার ত্রুটিগুলো খুঁজে পাই না। আমি চিন্তা করি যে আমার বাচ্চা এরকম করে আমার সাথে কথা বলছে কেন, বা আমার বাচ্চা এরকম কোনো মানে বাবা মাকে এরকম অসম্মান করছে কেন। তো আমাদের খেয়াল করতে হবে যে কোনো কারণে আমি কি আমার ও, মানে পার্টনারের সাথে এমন কোনো অসম্মান আচরণ করেছি যেটা দেখে ও শিখেছে, যেটা নর্মাল এভাবেই কথা বলা যায়, এটাই আচরণ করতে হয়। হ্যাঁ। তো এই জিনিসগুলো নিয়ে আসলে নিজের সাথে নিজের রিফ্লেক্ট করার মানে আমি আমার সাথে বসবো, কথা বলবো, অ্যাকচুয়ালি আমাদের কনফ্লিক্টের জায়গাটা কি। যতদিন না আমরা আমাদের সাথে সরাসরি মুখোমুখি বসে আর ডিসকাস করব, ততদিন আসলে কোনো সমস্যার সমাধান হবে না। পরের জায়গাটা, চিন্তার আয়নার জায়গাটা নিয়ে একটু পরে আসছি। এখানে কিছু কিছু ন্যাচারালি আসবে, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম 90% হচ্ছে নার্সারিং এর মাধ্যমে আসে। আমি যা দেখি, আমি যা ফিল করি, আমি তেমনই আচরণ অ্যাকচুয়ালি করি। এখন একটা কোরআনের আয়াত আছে, এটা আমি আসলে আয়াতটা পেয়েছি হচ্ছে, আমি আহ, মালিক বাদরি সাহেবের একটা বই পড়ছিলাম, গভীর চিন্তা এরকম। আহ, তো ওই জায়গাটা তো উনি কোরআনের এই আয়াতটা দিয়েছেন যে নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন শয়তানের পক্ষ থেকে কোনো মন্দ চিন্তা আক্রমণ করে, আম, তখন তারা আল্লাহকে স্মরণ করে সাথে সাথে সতর্ক হয়ে যায়, তারপর তারা স্পষ্টভাবে সঠিক পথ উপলব্ধি করে। এটা হচ্ছে সূরা আল আরাফ আয়াত 201। এটা নিয়ে আমরা আসলে রিসার্চ করতে পারি, এই আয়াতটা নিয়ে আমরা আসলে অ্যানালাইজ করতে পারি। কেন অ্যানালাইজ করতে পারি? যে আপনাকে মনে রাখতে হবে আপনি জন্মগ্রহণ করেছেন, এবং আপনি মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি আপনার সাথে নাও থাকে, শয়তান আপনার সাথে থাকবে। এবং শয়তান আপনাকে অল টাইম কুমন্ত্রণা দিবে, অল টাইম। সে আপনি যত বড় ইমানদার ব্যক্তি হন না কেন, যত বড় আলেম হন না কেন, তিনি এই অল টাইম চিন্তার যে নেগেটিভ ত্রুটিগুলো আছে আমাদের, যেটা হয় আমাদের প্রতিনিয়ত, এই ত্রুটিটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ক্রিয়েট করা হয় প্রতিনিয়ত। তো এখানে একটা খুব স্ট্রং জায়গা বলা হয়েছে যে যা নিশ্চয়ই যারা আর ভয় মানে কি, আপনার বিলিফ সিস্টেমের কথা বলা হচ্ছে। বিলিফ সিস্টেমের পর আপনার নেগেটিভ অটোমেটিক থট আসবে। থট ধরে ধরে চেঞ্জ করা অনেক কঠিন, ইমোশন চেঞ্জ করা আরো ভীষণ কঠিন। হ্যাঁ। অনেকে ইমোশনাল রেগুলেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট,
তারপর হচ্ছে তার আমরা হচ্ছে আহ, বিভিন্ন ডিপ্রেশন, অ্যাংজাইটি ধরে 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 সমাধান করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ধরে ধরে একটা একটা করে সমস্যার সমাধান করা খুব কঠিন, এবং এটা অনেক জটিল একটা প্রক্রিয়া। আমি যেহেতু কাজ করছি সে প্রায় 8-9 বছর ধরে এই সেক্টরে, এটা অনেক জটিল প্রক্রিয়া। যতক্ষণ না সচেতন ভাবে আমার বিলিফ সিস্টেমটা মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নেগেটিভ অটোমেটিক থটটাকে নিয়ে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট। এখন আমরা যে জায়গাটা নিয়ে গত সেশনে কথা বলেছিলাম, দেখুন আমি এখানে একটু নিয়ে এসেছি একটা জায়গা। বিলিফ সিস্টেমটা হচ্ছে আমাদের বেস লাইন। বিলিফ সিস্টেম যারা তাদের ইমোশন এবং থটকে কন্ট্রোল করতে পারে, তাদের বিলিফ সিস্টেমটা অনেক বেশি মজবুত থাকে, অনেক বেশি মজবুত থাকে। আমরা আমি বলছি যে আমার যে পার্সোনালিটি বর্তমানে আমি শো করছি, পার্সোনালিটি নিয়ে একটা বিরাট ক্লাস হওয়ার সুযোগ আছে। পার্সোনালিটি অনেক বিষয় আছে। এই আমি পার্সোনালিটি আমার বাচ্চার সাথে, আমি পার্সোনালিটি আমার হাজবেন্ডের সাথে, পার্সোনালিটি আমার বাবা মার সাথে, আমার জীবন সঙ্গীর সাথে, আশেপাশের মানুষের সাথে শো করছি। সেই বিয়ে পার্সোনালিটি দেখে আমি বুঝতে পারবো যে আমার থট কতটা নেগেটিভ, কতটা পজিটিভ। আমি এটা অ্যানালাইজ করতে পারবো যে আমার চিন্তাগুলো আসলে কেমন। এই পার্সোনালিটির উপর ডিপেন্ড করে আমি দেখতে পারবো আমার হ্যাবিট কি হয়ে গিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অভ্যাসটা কিসে পরিণত হয়েছে। আমি মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছি কিনা, বা আমি আমার বাচ্চার সাথে কি বিহেভ করছি, আমি স্ট্রেসফুল হয়ে যে লাইফ লিড করছি কিনা, এর উপর ডিপেন্ড করে আমরা আসলে ছোটখাটো অ্যাক্টিভিটি গুলো, মানে অ্যাক্টিভ আচরণগুলো দিয়ে আমি রেগে যাচ্ছি, আমার খারাপ লাগা কাজ করছে, আমার অমুক হচ্ছে। সবকিছুর বেস হচ্ছে বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেমটা অ্যাকচুয়ালি তৈরি, মজবুতভাবে তৈরি না হওয়ার আগ পর্যন্ত আমাদের থট ইমোশন নিয়ে আমরা অনেক ডিপলি কাজ করি। থট ইমোশন নিয়ে অনেক ডিপলি কাজ করলে ওটা অনেকটা স্টে করে না, মানে দীর্ঘস্থায়ী টেকসই হয় না। এখন আমরা আসি, দুটো জায়গা হচ্ছে গিয়ে যে আমাদেরকে জানতে হবে। জানা ছাড়া, আপনি যদি আপনার ব্যাপারগুলো না জানেন, সেটা আপনার যত বছর বয়স হোক, 70 বছর হোক, 80 বছর হোক, 90 বছর হোক, 50 হোক, যত বছর হোক, আপনাকে জানতে হবে। প্রতিনিয়ত আপনাকে জানতে হবে, আপনাকে নিজেকে স্টাডি করতে হবে, আপনাকে নিজের সাথে পড়াশোনা করতে হবে। আপনি না জানলে, আপনি আপনার আনহেল্পফুল থট, নেগেটিভ থট বলি, যে কোনো থট বলি, আপনি যদি সেটাকে ধরতে না পারেন, ক্যাচ করতে না পারেন, ওটাকে কখনো আপনি চেঞ্জ করে প্রজাপতিতে রূপান্তরিত করতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ না আপনি আপনার বাজে চিন্তাটাকে একসেপ্ট করে নেবেন যে না, আমি এরকম আচরণ করছি, আমি এরকম চিন্তা করি, আমার দ্বারা এরকম বিহেভ হয়, আমি আমার ভুলটাকে যতক্ষণ পর্যন্ত মেনে না নিব, একসেপ্ট করে না নিব, ততক্ষণ পর্যন্ত আমার সাথে কোনো কাজই শুরু হয় না। আমার বাচ্চার সাথে আমি তাকিয়ে যদি দেখি যে ওর সাথে আমার যে কনফ্লিক্টটা হচ্ছে, ওর প্রতি আমার এক্সপেকটেশন যেটা গ্রো হয়েছে, সেই জায়গায় আমার ত্রুটিগুলো আসলে কি, আমার চিন্তার ত্রুটিগুলো আসলে কি, আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে যে প্রবলেমগুলো হচ্ছে, সেখানে আমার চিন্তার ত্রুটিকে, সবসময় সবকিছুর জায়গায় আমরা অপোজিট পার্সনকে আসলে শিখাতে যাই। আমি যখন সাইকোলজি, ইসলামিক সাইকোলজি নিয়ে মেন্টর পড়াশোনা শুরু করলাম, তখন আমি প্রথম প্রথম যেটা বলতে করতাম, মানে বলতাম আমার মেন্টরকে যে আমি এই আলোচনাটা শুনলাম বা এই লেখাটা পড়লাম, তখন আমি হাজবেন্ডকে দিলাম, ওনার তো কোনো প্রতিক্রিয়াই নাই। তখন উনি খুব মানে হাসলেন, যে বললেন যে দেখো, যে কখনোই তুমি যদি তার ইন্টারেস্ট না থাকে, তুমি কখনোই তুমি তাকে এই বিষয়টাকে এক্সপোজ, মানে তাকে রিকোয়েস্টই করবা না, কখনোই করবা না। এটা তো অ্যাকচুয়ালি তোমার জন্য, তোমাকে শিখতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। অপোজিট পার্সনকে চেঞ্জ করার জন্য তুমি এখানে বসো নাই। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখন যে জায়গাটা নিয়ে আমরা আসলে আলোচনা করবো, সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে কেন অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্ট, কেন অ্যাকচুয়ালি আমাদের ইমোশনাল প্রবলেমগুলোকে, থট প্রবলেমগুলোকে নিয়ে আমরা কোনো ধরনের কাজই করিনি। আমরা আমরা যে যে এজেই থাকি না কেন, অ্যাকচুয়ালি আমাদের যেভাবে কাজ করা দরকার ছিল, ওইভাবে আমরা কখনো কাজই করিনি। এটা সূরা বুখারীর একটা হাদিস, 2262। তো ওখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব এবং কৈশোরের একটি সময় মেষপালকের কাজ করেছেন। তা হাদিসে উল্লেখ আছে যে প্রত্যেক নবী মেষপালক ছিলেন, এবং সাহাবীরা বললেন আপনিও? তিনি বলেন হ্যাঁ, আমি কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কায় লোকদের হচ্ছে মেষ চড়িয়েছি। এখানে পারিশ্রমিক নিয়ে আমাদের আসলে একটু চিন্তা করা দরকার।
আমি আসলে একটু রিকোয়েস্ট করব যারা এখানে আছেন আর কি, সবাইকে একটু হচ্ছে কি একটু রিকোয়েস্ট করবো 1 মিনিটের জন্য হলো, যে রিকোয়েস্ট করবো যে একটু আমরা এই হাদিসটা নিয়ে আসলে আমাদের কনসেপ্টটা দুই একজন যদি শেয়ার করে, তাহলে এটা নিয়ে আমি আমার কনসেপ্টটা একটু শেয়ার করতে পারবো। আমি একটু অনুরোধ করবো আর কি সবাইকে, যে কেউ একজন আনমিউট করে যদি আমরা এটা নিয়ে একটু আমাদের চিন্তাটা। আপু আসসালামু আলাইকুম। আপু আসলে আপনার কোশ্চেনটা যদি আরেকবার একটু করতেন তাহলে খুব ভালো হতো। মানে আপনার কি বিষয়টা জানতে চেয়েছেন? এখানে কিন্তু আমাকে কোনো পেমেন্ট দেওয়া হয় না, হ্যাঁ। তো এই আলোচনাটা করছি, এখানে কিন্তু আমাকে কোনো পেমেন্ট দেওয়া হয় না। এবং প্রতি আলোচনার আগে আমাকে আবু সাহেব সাহেব ভাই বলেন যে আপু আজকে কি আপনি ক্লাসটা নিবেন। হ্যাঁ, ঠিক পারিশ্রমিকের ব্যাপারটাকে আমি একটু হাইলাইট করব। কেন করব, আমি স্যারের ব্যাপারটাকে এক্সপ্লোর করছি, তবুও পারিশ্রমিকের ব্যাপারটা আলাদাভাবে হাইলাইট করবো। হাইলাইটার করার হাইলাইট করার পিছনে আমার অন্যতম কারণটা হচ্ছে যে আমি যখন ক্লায়েন্ট দেখতে বসছি তখন যেটা হচ্ছে যে আমি কিন্তু আমি যখন জব করছি, জব সেক্টরে আছি, তখন কিন্তু আমার ওটা দায়িত্ব, রেসপন্সিবিলিটা অন্যরকম থাকে। হ্যাঁ, যখন আমি একটা জব করছি, একটা জায়গায় কাজ করছি, তখন কি হয় যে আমার বাচ্চা কানলেও ওকে যেভাবে হোক আমি মেনটেন্স করে আমি আমার রেসপন্সিবিলিটিটা পালন করছি। এখানে অনেকগুলো বিষয় আছে, শৈশব কৈশোরের ব্যাপারটা আছে। আমরা যদি সাইকোলজিক্যাল সেক্টরে যাই, আমি একটু আন্তরিকভাবে সরি বলছি, আমার ছেলে উঠেছে, তো একটু মনে হয় মোবাইলের শব্দ চলে আসতে পারে, এই জন্য আগে আন্তরিকভাবে সরি বলছি। তো এই জায়গাটা এরকম যে এখানে গবেষণায় আসছে, এখানে যে বিষয়টা একটু হচ্ছে, তখন তার ছিল, রাসূলের বয়স ছিল 8 থেকে 12 বছর। 8 থেকে 12 বছর, মানে টিনেজ বয়স, টিনেজে 8 থেকে 12 বছর, ওই সময়টা তিনি মেষ পালন করেছিলেন। সবার কথা অনেকগুলো বিষয় উঠে এসেছে। 8 থেকে 12 বছরটা এতটাই একটা ইম্পর্টেন্ট সময়, 8 থেকে 12 বছরটা বয়ঃসন্ধিকালের এই সময়টাতে, তখন তার ক্রিটিক্যাল নলেজ, ইমোশনাল ব্রেনের এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দরভাবে ডেভেলপ করে। এবং একজন মেষ পালককে মাইন্ডফুলি কাজ করতে হয়, খুবই মনোযোগের সাথে। তার মেষ যেগুলো আছে, সেই মেষের মধ্যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, মেষের ভেতর নেকড়ে ঢুকে যেতে পারে, মেষগুলোকে একটা সুনির্দিষ্ট জায়গায় খুবই অ্যাওয়ার থেকে মানে ফলো করতে হয়, খুবই সচেতন ভাবে ফলো করতে হয়। তো একজন মেষ পালক যেহেতু, এবং শুধুমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ পালক ছিলেন না, অন্যান্য নবী রাসূলরাও ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ পালনের সময় হাদিসে আলাদাভাবে বলা হচ্ছে পারিশ্রমিকের বিনিময়ে। এটা অনেক বেশি অ্যানালাইসিসের জায়গা, চিন্তার জায়গা। তার মানে হচ্ছে আপনি যখন সচেতন থাকছেন, 100% অ্যাওয়ার্ড থাকছেন, তখন আপনার ইমোশন আপনাকে ততটা ডিস্টার্ব করবে না। যারা আমরা এর আগে কোরআনের আয়াতে কিন্তু ওটাই বলা হচ্ছে যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, নেগেটিভ থট আপনার মানে আসবে। কিন্তু আপনি যত দ্রুত অ্যাওয়ার হয়ে যাচ্ছেন, সচেতন হয়ে যাচ্ছেন, ওই ইমোশনটা আপনাকে ততটা ডিস্টার্ব করবে না। এখানে অনেকগুলো অ্যানালাইসিসের ব্যাপার আছে, স্যার যেটা বলছেন, যেটা মানে এটা নিয়ে আলাদাভাবে থিসিস ব্যাপার আছে, অবশ্যই আছে। তাহলে এখানে যদি আমরা এটা নিয়ে আলাদাভাবে রিসার্চও করি, যখন একটা বাচ্চা 8 থেকে 12 বছর, আমরা যদি 8 থেকে 12 বছরের অনেক আমরা আমরা যারা এখানে উপস্থিত আছি 27 জন ব্যক্তি, তো আমরা এক একজন এক একটা সেক্টরে আছি, হ্যাঁ। তো এখন আমরা দেখছি যে 8 থেকে 12 বছরের বাচ্চাগুলোকে নিয়ে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমাদের অ্যানালাইজ করার এখানে সুযোগ আছে। এখন তারা অফুরন্ত সময় পাচ্ছে বাচ্চারা, অনেক ফ্রি সময়, তাদের কাছে মোবাইল ডিভাইস অ্যাভেলেবেল। তাদের মন খারাপ হয়, তাদের ভালো লাগে না, তাদের আসলে
অনেকগুলো ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম তারা শো করে, সোমাটিক যে সিমটম গুলো বলে। তারা কিন্তু ব্যস্ত না, অ্যাকচুয়ালি তাদের যে পরিমাণ কর্ম কাজে ব্যস্ত থাকতে হবে, তারা কিন্তু ওই পরিমাণ কাজে ব্যস্ত না, অফুরন্ত ফ্রি সময় পাচ্ছে। এবং তাদের কিন্তু অনেক ধরনের নতুন নতুন কালচারের সাথে তারা পরিচিত হচ্ছে। এখানে বিষয় আরো আছে। কেন বলা হলো 8 থেকে 12 বছর, 4 বছর কেন, 8 থেকে 12 বছর কেন, 4টা বছর কেন? এখানে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার এই মুহূর্তে চাইলেন যে আপনি আপনার নেগেটিভ অটোমেটিক থট চেঞ্জ করে ফেলবেন, এই মুহূর্তে বলছেন যে আপনি সেলফ অ্যাওয়ার হয়ে যাবেন, না। এটা একটা পরিশ্রমের ব্যাপার। আপনার থট চেঞ্জ করতে গেলে আপনাকে মাস্ট বি একটা লং টার্ম ধৈর্য ধরে আস্তে আস্তে কাজ করে যেতে হবে। মেষ পালকের কাজ হয়তো বা এখন সোসাইটিতে নাই, কিন্তু থট চ্যালেঞ্জ করার অজস্র কৌশল আছে, বিলিফ সিস্টেমকে মেক করার অজস্র কৌশল আছে। আমরা আদৌ জানি কিনা সেই জিনিসগুলো, আমরা আসলে আমাদের সাথে ওইভাবে কাজ করি কিনা। আমি যখন চিন্তা করছিলাম যে এই যে পারিশ্রমিকের বিষয়টা তো এমনিতে দেওয়ার কথা না, বলার কথা না, এই পারিশ্রমিকের বিষয়টা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেকেই জব করেন, 27 জনের মধ্যে অনেকেই জব সেক্টরে আছেন। আপনারা দেখবেন যে আপনার সকালে তো মন খারাপ হচ্ছে, আপনার শরীর ভালো লাগছে না, আপনার জ্বর জ্বর লাগছে, আপনি জবে যাবেন না, কাজে যাবেন না, এমনটা করবেন না আপনি, এমনটা করবেন না আপনি। কিন্তু অনেক গৃহিণী আমরা পাই, অনেক হাউস ওয়াইফ আমি ক্লায়েন্ট হিসেবে পাই, ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না, আমি সারাদিন কোনো কাজই করি না, আমার হেল্পিং হ্যান্ড সব কাজ করে দেয়। অনেক বেশি ছেলেদের তুলনায় গত 6 বছরে আমি অনেক বেশি হাউসওয়াইফ পেয়েছি, অনেক বেশি ফিমেল ক্লায়েন্ট পেয়েছি যাদের ডিপ্রেশন, অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। কারণ আপনি যখন পুরোপুরি কাজের মধ্যে ইনক্লুড হয়ে ব্যস্ত থাকছেন, আপনার নেগেটিভ অটোমেটিক থট অতটা আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার অতটা স্ট্রেস ক্রিয়েট হবে না, আপনার অতটা অ্যাঙ্গার আউটবাস্ট হবে না, অতটা আপনার মধ্যে মানে অ্যাগ্রেসিভনেস আসবে না। যখন আপনি ঘরে মানে বসে আছেন, কন্টিনিউ বসে আছেন, সারাদিন একটা জিনিস নিয়ে অ্যানালাইজ করছেন 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 করছেন, তখন কিন্তু আপনার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো অনেক প্রকট আকার ধারণ করবে। তো এই এই জায়গাটা আসলে নিয়ে আরো অ্যানালাইজ করার জায়গা আছে। আমি জাস্ট যা চিন্তার একটা খোরাক হিসেবে এটা আমরা আজকে আলোচনার বিষয়টা বলছিলাম, যে গতদিন আমি বলেছিলাম যে টিনেজ বাচ্চারা প্রবলেমেটাইজ হচ্ছে, আমার কাছে বিভিন্ন আঙ্গিকে আসছে, এবং তাদের শৈশব কৈশোর গুলোকে অ্যানালাইজ করে আমি যেটা পাচ্ছি যে বাবা মা একটা সময় এত বেশি বাচ্চাদেরকে মানে প্রশ্রয় দিচ্ছে, যা চাচ্ছে তাই দিচ্ছে। 10 বছরের পর তার চাহিদাগুলো অন্যরকম হচ্ছে, তখন আর বাবা মা দিতে পারছে না। তখন বাচ্চা তো জানে যে বাবা মাকে কিভাবে ব্ল্যাকমেইল করতে হবে, সে ওই আঙ্গিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সে জানে যে আমি নিজে যদি নিজের গায়ে আঘাত হানি, আমার যেমন গতকাল একটা আমার ক্লায়েন্ট এসেছে, যে বাচ্চাটা খুব ছোট, মাত্র 14-15 16 বছর হবে। ও ও হচ্ছে রিলেশনশিপে গিয়েছে, ও হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, এবং যার কারণে বাবা মা তাকে রিহ্যাব সেন্টারে দিয়েছে, যে সুইসাইড অ্যাটেম্প নেওয়ার যাতে বন্ধ হয়। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে প্রবলেম গুলো এই এইজের বাচ্চারা কেন সবচেয়ে বেশি করছে, 8 থেকে 10 12 বছর 14 বছর 16 বছরের বাচ্চারা কেন করছে? কারণ ওই সময় তাদের ইমোশন রেগুলেট করার জন্য যে প্রসেসিংটা শেখানো দরকার, জানাটা দরকার, যেভাবে তাদেরকে ব্যস্ত রাখা দরকার, ওইভাবে অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদেরকে ব্যস্ত রাখতে পারছি না। মেষপালক এবং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি অ্যানালাইজ করার সুযোগ আছে, লার্নিং এর অনেক বেশি সুযোগ আছে, এমনকি এই দুটো এই আয়াতটা নিয়েও লার্নিং করার অনেক বেশি সুযোগ আছে। কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি আমাদের জায়গা থেকে আমরা ভাবছি যে আসলে আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করছি না, কারণ আমার বয়স হয়েছে এখন আমি পারছি না। এটা আমাদের ভুল ধারণা। আমাদের তাহলে বিলিফ সিস্টেমটা ঠিক নেই, মজবুত নেই, আমাদের থট প্রসেসিংটা ঠিক নেই, অ্যাকচুয়ালি আমরা আমাদের সাথে কাজই তো করি না। অ্যাকচুয়ালি আমরা আমাদের সাথে যখন কাজ শুরু করব, তখন আমাদের স্ট্রেস অনেক গুণ কমে যাবে, অনেক অনেক বেশি রিল্যাক্স আমরা হয়ে যেতে পারবো। তো আমি আসলে
আমার জায়গা থেকে আসলে আজকের আলোচনাটা এখানেই শেষ করতে চাচ্ছি, এই কারণেই যে এই বিষয়টা নিয়ে সামনের সেশনে আরো ডিটেলস একটু আলোচনা করার সুযোগ আছে। যেহেতু এই জায়গাটা এরকম যে এই বিষয়টা আসলে একটা সুযোগ আছে এই কারণেই যে এই বিষয়টা নিয়ে আসলে আমাদের আরো ডিপলি ভাবার একটা আঙ্গিক আছে। তো আমি আসলে আজকে এখনই এই আমার আলোচনাটাকে এইটুক পর্যন্ত একটু অ্যানালাইজ সবার সাথে একটু সবার মতামত আর কি জানতে চাই। যে জায়গাটা হচ্ছে গিয়ে যে আমার চিন্তাধারা, আমার অ্যানালাইজ করার জায়গাটা, আমার এক্সাম্পল সবগুলোর ব্যাপারে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে চিন্তার একটা খোরাক আমরা কিন্তু দাঁড় করাতে পারি। তো আমি আসলে অনুরোধ করব আবু সাইদ ভাইকে যে যাতে করে এবার হচ্ছে মাইকটা সবার কাছে মানে থ্যাংক ইউ। আপনার আপনার মনে ক্ষোভ আছে কোনো ব্যক্তি বা কোনো কারো উপরে, রাগ আছে, আপনি মাফ করতে পারছেন না, আপনি ছাড়তে পারছেন না, বলতে পারছেন না, সেটাকে রিশেপ রিশেপ করতে পারছেন না। এই জায়গাটায় আমাদের ওই যে বিলিফ সিস্টেমের কথা যেটা ফাতেমা ম্যাডাম বললেন, যে আল্লাহ নিজেই বলেছেন যে যারা রাগ হজম করে এবং ক্ষমা করে তাদের জন্য আল্লাহ পাক নিজে তাদের ক্ষমা ব্যবস্থা করেছেন বা রেখেছেন, বা তাদের জন্য কল্যাণকর উত্তম জীবনের ব্যবস্থা করেছেন বা নিশ্চয়তা দিয়েছেন। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি, বা আমি আমাকে জিজ্ঞাসা করি, যে আমি আল্লাহর কাছে আমার জীবনের করা ভুলগুলোর জন্য ক্ষমা চাই কিনা, প্রত্যাশা করি কিনা। আমি যদি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, তাহলে ডেফিনেটলি আল্লাহর কোনো বান্দা যিনি ভুল করে আমার কাছে ক্ষমা করেছে, আমার সাথে অপরাধ করেছেন, যার উপরে আমার রাগ, আমি তাকে ক্ষমা করব এই কারণে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর ক্ষমা করতে পারাটা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা পূর্ব শর্ত। আপনি যদি আপনার বিলিফ সিস্টেমকে এইভাবে সাজান, এটা একটা প্যাটার্ন সাজানোর, তাহলে আপনার জন্য আপনাকে পক্ষে কাউকে ক্ষমা করাটা সহজ হয়ে যায়। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খাইর।